স্ল্যাগের বিভিন্ন প্রপার্টি আমরা ডিসকাস করেছিলাম, তাই না? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। তো এখানে যেটাগুলো তোমরা দেখছো যে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের স্ট্রাকচার তোমরা দেখছো, বিশেষ করে সিলিকা কিভাবে ক্যালসিয়াম অক্সাইডের জন্য ভেঙে যায়, তাই না? জি স্যার। তারপর আর কি দেখলা বলো, তোমরা বলো এবার গত ক্লাসে কি পড়লা বলো। স্যার এখান থেকেই বলো, যে স্লাইডটা সামনে আছে এখান থেকে বলো। আর এখানে স্যার ওই ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন গুলো আর কি দেখাইছে। মেটালটা যেন আর কি নন পোলার হয়, মেটাল স্ল্যাগটা আয়নিক হবে ক্যারেক্টারে, আর ট্রান্সফার অফ এলিমেন্ট অফ মেটাল টু স্ল্যাগ অ্যানোডিক রিঅ্যাকশনের মাধ্যমে হবে। আর ইলেকট্রোনিউট্রালিটি স্ল্যাগের প্রিজার্ভ করার জন্য ক্যাথোডিক রিঅ্যাকশনটা স্ল্যাগের ওইদিকে হবে, আর মেটালের ডিপোজিশন হবে আর কি একটা এলিমেন্টের। ওইটার স্যার রিঅ্যাকশন গুলো এখানে দেখানো হয়েছে সাথে। হ্যাঁ, এখানে এই জিনিসগুলোই আবার দেখানো হলো, সেম জিনিস কিভাবে ট্রান্সফার হবে এলিমেন্ট গুলা, তাই না? জি স্যার, ওইটাই। আয়রন থেকে কিভাবে ট্রান্সফার হবে কত করে হচ্ছে। এখানে সিলিকনের রিঅ্যাকশনটা দেখানো হলো, সিলিকনের রিঅ্যাকশন কিভাবে সিলিকন তোমার রিডিউস হয়, রিডিউসে মেটালে যায়, স্ল্যাগে যায়, এই জিনিসটা এখানে ম্যাঙ্গানিজের, এখানে সালফারের, এগুলোর রিঅ্যাকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, সালফারের রিঅ্যাকশন। এখানে হচ্ছে স্লাইড বেসিসিটি, তোমরা এখন স্লাইড বেসিসিটি কি সেটা জানো, তাই না? জি স্যার, গত ক্লাসে। এবং স্লাইড বেসিসিটি ভিসকোসিটির সাথে কি রিলেশন সেটাও তোমরা জানো, যে কতদিন তোমরা এটা এক্সপ্লেন করছিলে এই কার থেকে। আজকে আমরা বলছিলাম যে কিনেটিক্স আমরা আলোচনা করবো। কিনেটিক্স যেটা এটাকে এক্সপ্লেন করবো, আমি প্রথম জিজ্ঞাসা করি কতদিন এই পর্যন্ত বলো নাই এরকম কি আছে? হ্যাঁ, এই পর্যন্ত বলো নাই? স্যার আমি বলিনি। তুমি কত রোল নাম্বার কত? স্যার রোল 12। তুমি বলো নাই? হ্যাঁ বলো, এক্সপ্লেন করো এটা। স্যার এখানে হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের স্ল্যাগ আর মেটালের যে ইন্টারফেস আছে এখানে রিঅ্যাকশনের কানেক্টটাকে হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে। এখানে বলা আছে যে হচ্ছে রিঅ্যাকশনটা এই তিনটা প্রসেসের মধ্যে যেটা সবচেয়ে স্লোয়েস্ট ওটা দিয়ে হচ্ছে কন্ট্রোল হবে। তো 1 নম্বর পয়েন্টটা হচ্ছে বাল্ক ফেজ থেকে রিঅ্যাকটেন্ট গুলা ইন্টারফেসে যাবে, এটা একটা প্রসেস। বাল্ক ফেজ বলতে হচ্ছে এখানে স্ল্যাগ বা মেটালকে বোঝাচ্ছে, আর ইন্টারফেসটা হচ্ছে এখানে দুটার মাঝখানে যে থিন বাউন্ডারি লেয়ার আছে ওইটাকে। দেন সেকেন্ড প্রসেসটা হচ্ছে ইন্টারফেসে যে রিঅ্যাকশন গুলো হবে, এন্ড থার্ড প্রসেসটা হচ্ছে রিঅ্যাকশন হওয়ার পরে ইন্টারফেস থেকে যে প্রোডাক্ট গুলো ক্রিয়েট হবে সেগুলো হচ্ছে বাল্ক ফেজ আবার রিটার্ন করবে, মানে স্ল্যাগ আর মেটালে রিটার্ন করবে। তো যেহেতু হচ্ছে টেম্পারেচারটা খুব হাই, তো সে কারণে হচ্ছে কেমিক্যাল বলা হচ্ছে যে কেমিক্যাল রিঅ্যাকশনটা মোস্টলি ডিফিউশন দ্বারা কন্ট্রোলড হবে। তো এখানে আমরা ধরে নিই যে কোনো একটা কেমিক্যাল হচ্ছে আয়রনে আছে, আচ্ছা মানে মেটাল ফাইট থেকে একটু থামো, বাকি আমি একটু এটা একটু এক্সপ্লেন করে দিই। মানে কিনেটিক্স করতেছি, তাই না? আমি কিভাবে এই জিনিসটা এটা বলা হচ্ছে যে তিন ভাবে হতে পারে, মানে তিনটা স্টেপে হতে পারে। তিন স্টেপের স্লো হবে রিঅ্যাকশনটা, তোমার ডিটারমিনিং স্টেপ বলা হয়, ওটাই রিঅ্যাকশন কিনেটিক্সটা কন্ট্রোল করবে, যেটা স্লোয়েস্ট হবে। তো সেই জন্য তিনটে স্টেপ কি, একটা এই যে যেটা বললো যে রিঅ্যাক্টেন্ট তোমার বাল্ক ফেজ থেকে স্ল্যাগ অর মেটাল থেকে ইন্টারফেসে আসা থ্রু এ থিন বাউন্ডারি লেয়ার, আরেকটা হচ্ছে যে রিঅ্যাকশনস এট দ্য ইন্টারফেস, আরেকটা হচ্ছে যে ট্রান্সপোর্ট অফ প্রোডাক্টস ফ্রম ইন্টারফেস টু দ্য বাল্ক ফেজ স্ল্যাগ অর মেটাল থ্রু এ থিন বাউন্ডারি লেয়ার। তোমরা এটা ক্লিয়ার বুঝছো? এটা রিঅ্যাকশন করতে গেলে তুমি স্ল্যাগ রাখো, মাঝখানে তুমি একটা ইন্টারফেস পাবা, আর একটা হচ্ছে যে অপোজিট, যেটা একটা তোমার এটা কি
মেটাল এন্ড স্ল্যাগ, মাঝখানে একটা ইন্টারফেস। এই তিনটা তুমি চিন্তা করবে, এই তিনটে স্টেপের কথা বলা হচ্ছে। এরপরের অংশ বলো। আচ্ছা, তো এখানে কোন একটা কেমিক্যাল এলিমেন্ট বা কেমিক্যাল একটা কম্পাউন্ড এম, যেটা হচ্ছে মেটালে আছে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে চেইন ক্লোজ করা, আর আয়রন অক্সাইডটা হচ্ছে স্ল্যাগে আছে। তো এই রিঅ্যাকশনটা হওয়ার পরে আয়রনটা স্ল্যাগ থেকে হচ্ছে মেটালে চলে যাবে, আর এম কেমিক্যাল যেটা আছে সেটা হচ্ছে এখানে আয়রন থেকে অক্সিজেনটা নিয়ে স্ল্যাগে চলে যাবে। তো এই রিঅ্যাকশনটা হচ্ছে ডিফিউশন মেকানিজম দিয়ে হচ্ছে মানে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। তো এখানে যেহেতু ডিফিউশন কন্ট্রোল, এখানে হচ্ছে ফিক্সেল লট মানে ইউজ করা হয়েছে। তো এখানে যে এমটা হচ্ছে ফ্লাক্স অফ দ্য এলিমেন্ট এম, যেটা হচ্ছে মেটালে আছে, এটা ইকুয়ালস টু হচ্ছে ডি বাই ওয়াই সি নট এম মাইনাস সি এম। তো এখানে ডি বাই ওয়াই হচ্ছে আমাদের ম্যাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেখানে ডি হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট আর ওয়াই হচ্ছে থিকনেস অফ দ্য বাউন্ডারি লেয়ার। আর সি নট এম হচ্ছে এই এম কেমিক্যাল কম্পোনেন্ট যেটা আছে সেটার হচ্ছে কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে বাল্ক ফেজে, আর সিএম টা হচ্ছে বাউন্ডারি লেয়ারের কনসেন্ট্রেশন অথবা অ্যাক্টিভিটি অফ এম হচ্ছে মানে ইন্টারফেসের ওইখানে আর কি। যেহেতু এখানে দুইটার মাঝে মানে গ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে হচ্ছে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড করে অনেক ডিফিউশন হবে। এটাকে ফ্লাক্সটা হচ্ছে ডিওয়াই ডি বাই ওয়াই মানে ম্যাস ট্রান্সফার, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, আর এই দুটোর ডিফারেন্স যত বেশি হবে এই ফ্লাক্সটা তত বেশি হবে। দেন বলতে চাচ্ছে যে ডিফিউসিভিটি হচ্ছে আয়রনে বেশি। তাহলে 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 ফ্লাক্সের তোমার ইউনিটটা কি হচ্ছে? ইউনিট কেজি পার মিটার স্কয়ার হবে, না, কেজি পার মিটার স্কয়ার পার ডিএর ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। হ্যাঁ, ডি। আর ওয়াই যদি সেন্টিমিটার হয় তাহলে কি হবে? তাই না? সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, এরপর আগাও। তো বলতে চাচ্ছি যে কেমিক্যাল কম্পোনেন্ট গুলার ডিফিউসিভিটি হচ্ছে আয়রনে বেশি, মানে স্ল্যাগে যতটুকু তার চেয়ে আয়রনের চেয়ে বেশি। আবার অ্যাক্টিভেশন এনার্জি, ডিফিউশনের যে অ্যাক্টিভেশন এনার্জিটা সেটা হচ্ছে আবার স্ল্যাগে বেশি, আয়রনে হচ্ছে কম। মানে তোমার এই পেজ দিয়ে এখানে তোমরা কিনেটিক্সটা জেনে গেলাম যে স্ল্যাগ মেটাল রিঅ্যাকশনটা ডিপেন্ড করবে হচ্ছে যে ওই স্টেপে, কোন স্টেপে স্লোয়েস্ট সেটা। আর এটা তুমি ডিটারমিন করার জন্য এখানে যে ফ্লাক্সের যে তোমার ইকুয়েশনটা দেওয়া আছে এটা দিয়ে তুমি ডিটারমিন করতে পারো যে ধরো যে স্টেপে জায়গা তুমি ফ্লাক্স ক্যালকুলেট করলে ভ্যালুগুলো দেওয়া থাকলে তাহলে তুমি ভ্যালু কম পাবা। ওইটা হচ্ছে তোমার এই তোমার কি বলে এটাকে মানে ওইটা কিনেটিক্স গুলো, কিনেটিক্স মানে ওইটাই হচ্ছে তোমার রিঅ্যাকশন রেট বলবা। আর এখানে ডানে একটা কথা বলা আছে যে ডিফিউসিভিটিজ অফ এলিমেন্টস ইন অ্যান আয়রন ইজ হায়ার দ্যান ইন স্ল্যাগ। এখন আয়রনের ডিফিউসিভিটি মানে বিভিন্ন এলিমেন্টের মধ্যে থাকবে, তাদের ডিফিউসিভিটি হায়ার থাকবে স্ল্যাগের, ঠিক সেটা পরের লাইনে এক্সপ্লেইন করছে যে স্ল্যাগ ইজ হায়ার দ্যান, অর্থাৎ এলিমেন্টগুলোর অ্যাক্টিভেশন এনার্জি diffusion activation energy of diffusion of the elements in slag is higher than iron. তোমরা জানো যে অ্যাক্টিভেশন এনার্জি যখন হায়ার হয়, যখন সে ডিফিউশন হোক রিঅ্যাকশন হোক সেটাই হোক না কেন, তখন ওই ডিফিউশনটা স্লো হয়ে যাবে আর রিঅ্যাকশনটা স্লো হয়ে যাবে। যত কম একটা সিস্টেমের চেঞ্জকে এখানে তো ধরো রিঅ্যাকশন পাচ্ছে না, এখানে ডিফিউশন হচ্ছে, সেই জন্য অ্যাক্টিভেশন এনার্জি সবকিছুর জন্যই আছে। তো একটা সিস্টেমকে চেঞ্জ করার জন্য পরে হচ্ছে যে কন্ট্রোল করে অ্যাক্টিভেশন এনার্জি। সেই অ্যাক্টিভেশন এনার্জি যদি কোনো একটা সিস্টেম বেশি থাকে তখন এটা চেঞ্জটা রেটটা কম হবে, স্লো হবে। আর যদি অ্যাক্টিভেশন এনার্জি, সেই জন্য এখানে তোমার যেটা বলা হচ্ছে স্ল্যাগের মধ্যে যে এলিমেন্টগুলোর অ্যাক্টিভেশন এনার্জি সেটা হায়ার দেন দ্য এলিমেন্টস ইন আয়রন। এই কারণে এখানে বলা হচ্ছে যে আয়রনের মধ্যে যে এলিমেন্ট গুলা থাকবে সেগুলা ইয়ে হবে, কি বলে ডিফিউসিভিটি বেশি হবে। এখন এখানে দেখো স্লাইডটা কি এক্সপ্লেন করবা, আর কি বলো না এই পর্যন্ত?
স্যার রোল 8 স্যার, আমি বলি নাই স্যার। হ্যাঁ, কত তোমার রোল নাম্বার কত? স্যার রোল 8। রোল 8, হ্যাঁ বলো। স্যার এইখানে হচ্ছে বলা হয়েছে যে ব্লাস্ট ফার্নেসের মেইন যে রিঅ্যাকশন গুলো সেগুলো হচ্ছে সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার এগুলার অক্সিডেশন অথবা রিডাকশন। আর কিছু রিঅ্যাকশন আছে যেগুলো ক্রোমিয়াম অথবা টাইটানিয়াম, এগুলো খুব কম। এই রিঅ্যাকশন গুলো এখানে বলা হয়েছে যে ফার্নেসের বুশ আর টায়ার রিজিয়নে হবে। আর এগুলো হচ্ছে পাস করবে হচ্ছে স্লাগের ভিতর দিয়ে হাতে পাস করবে। তো এখানে বলা হয়েছে যে স্লাগের ভিতর দিয়ে যখন পাস করবে তখন হচ্ছে এই কার্বন স্যাচুরেটেড যে আয়রন গুলা, এই এই কার্বন গুলা হচ্ছে এই স্লাগ থেকে বিভিন্ন মেটালকে হচ্ছে লিকুইড মেটালে নিবে। এখানে হচ্ছে কার্বন স্যাচুরেটেড এর সাথে ম্যাঙ্গানিজ অক্সাইডের রিঅ্যাকশনটা দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে স্লাগ থেকে ম্যাঙ্গানিজটা মেটালে রিডিউস হইতেছে। আবার এখানে সিলিকন অক্সাইড থেকে সিলিকনটা রিডিউস হচ্ছে কার্বন স্যাচুরেটেড আয়রন দ্বারা। আবার এখানে ক্যালসিয়াম অক্সাইড। কার্বন কোথাকার কার্বন স্যার? এটা কার্বন কোথাকার কার্বন স্যার ওই লিকুইড আয়রনের ভিতরে যে কার্বনটা। হ্যাঁ, লিকুইড আয়রনের যে কার্বন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা স্যার স্লাগের ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে। জি স্যার, স্লাগের ম্যাঙ্গানিজ মানে স্লাগ দিয়ে পাস করার সময় রিঅ্যাকশনটা হচ্ছে। দেন হচ্ছে স্যার এইখানে দেখানো হয়েছে যে এই যে রিঅ্যাকশন গুলা, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন গুলা, এই রিঅ্যাকশন গুলা মূলত যে অক্সিজেন পটেনশিয়াল আছে এটা কার্বন অক্সিজেন রিঅ্যাকশনের উপর নির্ভর করে না। এটা হচ্ছে এই নিচে যে কাপল রিঅ্যাকশন গুলো আছে এই কাপল রিঅ্যাকশন গুলোর উপর নির্ভর করে। যেমন এখানে আয়রন অক্সাইড যেটা স্লাগে ছিল, এই স্লাগের আয়রন অক্সাইডটা মেটালে পাস করতেছে। আবার যেটা মেটালে সিলিকন ছিল, এই সিলিকনটা স্লাগে পাস করতেছে। এরকম করে এই কাপল রিঅ্যাকশন গুলোর মাধ্যমে হচ্ছে অক্সিজেন পটেনশিয়ালটা কন্ট্রোল হয়। আবার নিচে যে ম্যাঙ্গানিজ অক্সাইডটা স্লাগ থেকে মেটালে যাচ্ছে, আবার সিলিকনটা মেটাল থেকে স্লাগে যাচ্ছে। এই রিঅ্যাকশন গুলো দেখানো হয়েছে। সবাই বুঝেছো এটা? স্যার কাপল রিঅ্যাকশন কেন বলা হইলো? কাপলড কেন? এটা কি লাইক এক্সোথার্মিক রিঅ্যাকশন, একটার যে পরিমাণ হিট প্রোডিউস করতেছে পরের রিঅ্যাকশন হতে ওই হিটটা লাগতেছে এরকম? সাথে নিচেটা যখন তুমি কম্পেয়ার করবা তখন এটা তাই না? কোনটা আবার এখানে কি চলে যাচ্ছে, স্লাইডে চলে যাচ্ছে। ম্যাঙ্গানিজের দেখো, ম্যাঙ্গানিজটা চলে যাচ্ছে এই সিলিকনটা, আবার সিলিকনই বেসিক্যালি দেখাবো। এই সিলিকনটা যেমন এই যে ম্যাঙ্গানিজ, এখানে দেখো এখানে ম্যাঙ্গানিজ আসছে মেটালে, আবার এখানে চলে আসতেছে এটা। এই জন্য এটাকে এই যে কার্বন অক্সিজেন রিঅ্যাকশন, এই যে এই কাপল রিঅ্যাকশন, এই যে কার্বন অক্সিজেনের এই কাপল রিঅ্যাকশন এই জন্য বলা হয়েছে। এটা আগেরটার সাথে কম্পেয়ার, আগে তো কি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ধরো এগুলো মেটালে, ম্যাঙ্গানিজ সিলিকন এগুলো হচ্ছে যে মেটালে চলে আসছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এগুলা আবার স্ল্যাগে চলে আসছে। এই কাপল রিঅ্যাকশন এখানে ইমপ্লিমেন্ট করছে। আর জিনিসগুলো তো ধরো এককভাবে হবে না, এটা কন্টিনিউয়াসলি একবার এটা হবে এটা হবে, এটা তো আসলে কমপ্লেক্স একটা সিস্টেম। যখন ব্লাস্ট ফার্নেস দিয়ে যখন তোমার কোর থেকে আয়রন প্রডিউস হয়, এগুলো কিন্তু একসাথে সাইমালটেনিয়াসলি একটা কমপ্লেক্স সিস্টেমের হতে থাকে। তাহলে আমরা এই স্লাইডটা শেষ করি, এখন আমরা নতুন স্লাইডে যাই। হ্যাঁ, এটা স্ল্যাগেরই আমরা পড়তেছিলাম। এই স্লাইডে মূলত হচ্ছে ডিফারেন্ট স্ল্যাগ সিস্টেম সম্পর্কে পড়ানো হবে। আর এই স্ল্যাগ সিস্টেম যদি আমাদের জানা থাকে তাহলে ব্লাস্ট ফার্নেসটা স্মুথলি রান করার জন্য স্ল্যাগের প্রপার্টি বা স্ল্যাগটা কি হওয়া উচিত সেই জিনিসটা তোমরা ধারণা পাবা। ওইটারই কন্টিনিউশন তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই যে এখানে এটা তোমাদেরকে যদিও বলা হয়নি, কিন্তু কেউ কেউ এক্সপ্লেন করতে মানে বেশি আগে দেওয়া হয়নি, কেউ দেখতে পারছিলা এই অল্প সময়?
না স্যার, দেখতে পারেন স্যার। স্যার কেউই দেখতে পারে নাই মনে হয়, কারণ স্যার মানে একদম সকাল সকাল দিচ্ছেন তো। হুম এখানে যেটা হচ্ছে আমরা এখন কিছু দেখো এই স্লাইড গুলাতে যেটা ডিসকাস করব, আমি তোমাদেরকে ইজি করে দিচ্ছি নেক্সট ডেতে পড়ে আসার জন্য। এখানে আয়রন, অক্সিজেন, সিলিকন, কার্বন স্ল্যাগ সিস্টেম, এই একটা সিস্টেম। হ্যাঁ, এখানে আয়রন অক্সাইড, সিলিকা, আয়রন অক্সাইড স্ল্যাগ হতে পারে, সিলিকা হতে পারে, SiO2 ইত্যাদি। এরপরে আমরা পড়বো হচ্ছে যে আয়রন, ম্যাঙ্গানিজ, কার্বন স্ল্যাগ সিস্টেম। এখানে আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, এই জিনিসগুলা। তারপর হচ্ছে এখানে হচ্ছে আয়রন, অক্সিজেন, সালফার, কার্বন স্ল্যাগ সিস্টেম। আয়রন সালফাইড আছে, ক্যালসিয়াম সালফাইড আছে, এই জিনিসগুলো এখানে আসবে। তারপর হচ্ছে যে আয়রন অক্সাইড, সিলিকা, প্রথম হচ্ছে যে এলিমেন্টাল গুলো দেখা হয়েছে, তারপর হচ্ছে আয়রন অক্সাইড, সিলিকা, অ্যালুমিনা সিস্টেম। এখানে টার্নারির মাধ্যমে আসবে। এটা এত মাথা খারাপ হওয়ার কিছু নাই, জাস্ট আমরা এখান থেকে টার্নারিটা সামনে রাখছি, এখান থেকে কিছু জিনিস মেলাবো। এটা একদম বুঝে ফেলতে হবে এমন কিছু নাই। এখানে বলা আছে কোন ফেজে, কত টেম্পারেচারে, কোন ফেজে কি কি স্ল্যাগ হবে, তার কম্পোজিশন দেওয়া আছে। তারপর হচ্ছে যে এখানে ক্যালসিয়াম অক্সাইড, সিলিকা, অ্যালুমিনা সিস্টেম। তারপর হচ্ছে এখানে স্মুথ অপারেশনের জন্য স্ল্যাগের কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকা, অ্যালুমিনা সিস্টেম, এটা আরো কমপ্লেক্স সিস্টেম, সবগুলো স্ল্যাগ তো আসে, এটা টার্নারি সিস্টেম, এই জিনিসগুলা। তারপর আমরা লাস্টে একটা স্ল্যাগ বেসিসিটি কিভাবে ক্যালকুলেট করতে হয় এই জিনিসটা দেখবো, বুঝছো? এই জিনিসটা আমরা এই স্লাইডে করবো, এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস। আমরা এটা করে আমরা ক্লাসটা শেষ করবো। আজকে তো আমি শেষ করতে পারবো না, আমরা স্টার্ট করি। আর তোমরা যেহেতু পড়ো নাই, আজকে বেশি পড়াবো, পড়ার সময় নেই। আমি ভেবেছিলাম যে তোমরা, এটা আমি আপলোড দিয়েছি সকালে, যখন বসলাম তখন দেখি যে আপলোড দেওয়া। লেকচার মেটেরিয়ালস দিব, আজকে দিয়ে দিব দুটো স্লাইডে। তাহলে এখানে ধরো এলিমেন্টাল সিস্টেমে তুমি যদি ডিসকাস করো, প্রথমে আমরা এটা দেখি যে আয়রন, অক্সিজেন, সিলিকন, কার্বন স্ল্যাগ সিস্টেম। এটা আয়রন, অক্সিজেন, সিলিকন, কার্বন আরো ছিল, বইতে আরো ছিল, সেগুলো বাদ দিয়েছি তোমাদের জন্য, কারণ একটু এগুলো আমাদের সিলেবাস শেষ করতে হবে, সেই জন্য শর্ট করতে হবে। কেউ করতে চাইলে করতে পারবা, বইতে দেওয়া আছে। আর বইয়ের রেফারেন্স দেওয়া আছে না তোমাদেরকে? এখনো দেওয়া হয়নি। আমি তো লেকচার মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, বই থেকে ফটোকপি করে বইয়ের নামটা আমি দিয়ে দিব, 2-3টা বই। এগুলো বিস্তারিত ডিটেল অনেক ডিসক্রিপশন আছে আর কি। তো এখন দেখো, reduction of silica by carbon can occur at high temperature in the Bosch and Hart region. তাহলে কার্বন দিয়ে সিলিকা যেটা তোমার রিডাকশন হবে, সেটা কোন এলাকায়? তোমরা বোস এবং হার্ট এই রিজনটা কি জানো, চিনো? হ্যাঁ, কথা বলো। ফার্নেসের বোস এবং হার্ট কোনটা বলে? না স্যার, চিনি না আমরা। স্যার বোস একদম নিচের রিজিয়নটা না? তোমরা কি ফার্নেসের ক্লাসটা করো নাই? ব্লাস্ট ফার্নেস ডিজাইন, প্লাস ফার্নেস ডিজাইন, এই ক্লাসটা হয়নি তোমাদের এখনো? ব্লাস্ট ফার্নেসটা এখনো হয়নি। ও, আমি তো মনে হচ্ছে এই জন্য ইয়ে করলাম। এই দেখো, এখন কি বোঝা যাচ্ছে? জি স্যার, দেখা যাইতেছে। বোঝা যাচ্ছে বোস কোনটা, বেলি কোনটা, হার্ট কোনটা? হ্যাঁ, বুঝতে পারতেছো? না স্যার। এটা হচ্ছে যে এটা টু এয়ার। হ্যাঁ, এটা টু এয়ার মানে দিক দিয়ে তোমার এয়ার ঢুকছে। হ্যাঁ, সব নিচ থেকে যদি আসি, এটা হচ্ছে যে হার্ট। এই যে হার্টতেই এখানে সবচেয়ে নিচে থাকবে মেটাল, মেটালের উপর থাকবে হচ্ছে যে মোল্টেন মেটাল, যেটা হট মেটাল, এটা তার উপর থাকবে স্ল্যাগ। এইদিকে এই যেহেতু স্ল্যাগটা উপরে ঠিক একটা লেয়ার,
তো স্ল্যাগটা উপর দিয়ে এদিক দিয়ে স্ল্যাগটাকে সরানো হয়, লিকুইড স্ল্যাগ, আর এদিকে হট মেটালটার নিচে এভাবে থাকে টোয়ার। এই যে আর এরপর হচ্ছে যে বোস, এই যে এটা মূলত এই টোয়ার জোন যেটা এবং হার্টের উপর এটা হচ্ছে যে বোস, এটা বোস। আর এর উপরে এই পর্যন্ত এটাকে বেলি বলা হয়, এই যে এই জোনটা। এখন বুঝতে পারো, এখন মাথায় থাকবে এটা সবাই বুঝতে পারছি। আর উপরের অংশটাকে এটাকে শ্যাফট বলা হয়। এখানে আস্তে আস্তে যে উপর থেকে চার্জিং করা হচ্ছে, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। এই স্লাইডটার পরের ক্লাসে এগুলা সম্পর্কে একটু বিস্তারিত আমরা আলোচনা করবো। এখানে যে লেয়ার বাই লেয়ার যে তোমার কোক আর কোর আসতেছে, সেটা এটা হচ্ছে শ্যাফট সিচুয়েশন। যাই হোক, এখন যেহেতু আমরা রিঅ্যাকশন ডিসকাস করতেছি, বেলি বোসটা তোমার জানার দরকার ছিল, আর হার্ট হচ্ছে নিচে। তার মানে হট মেটাল, স্ল্যাগ, আর এইদিকে হচ্ছে যে এই 12 থেকে শুরু করে একটু এই যে লাইন দেওয়া আছে, এটা হচ্ছে বোস, স্ল্যাগের উপর থেকে এই পর্যন্ত, আর এর উপর থেকে বেলি। আচ্ছা, এখন আমরা দেখি এটা। এখন এই জোনটাতে হাই টেম্পারেচার বলা হচ্ছে। এটা খুব হাই, সবচেয়ে ব্লাস্ট ফার্নেসের হাই টেম্পারেচার জোন হচ্ছে যে এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে তাহলে সিলিকন এন্টার্স ইনটু দ্য মেটালিক আয়রন ইন টু ওয়েজ। তাহলে এখন সিলিকন যখন সিলিকা ফর্মে থাকবে, তোমরা জানো এটাকে বলা হচ্ছে যে সিলিকন গ্যাং মেটেরিয়াল সিলিকা থাকবে। এখন দুই ভাবে করতে পারে, একটা ফ্রম অ্যাবাভ দা, এটা একটু মনে রাখবা, অ্যাবাভ দা স্ল্যাগ হার্ট লেভেল টু দ্য বেলি বাই সিলিকন অক্সাইড গ্যাস। মানে তোমার স্ল্যাগ যেটা আছে বলা হচ্ছে from above the slag heart level, ওই যে হার্টের উপরে যে স্ল্যাগ রয়েছে, টু দ্য বেলি বাই সিলিকা, তোমরা জানো সিলিকন অক্সাইড গ্যাস, সিলিকন SiO যখন এটা গ্যাস হয়ে যায়। এরপরে আরেকটা বলা হচ্ছে যে থ্রু অক্সিডেশন রিডাকশন হোয়েন আয়রন ড্রপলেটস, খেয়াল করো, আয়রন ড্রপলেটস ট্রাভেল থ্রু দ্য slag layer above the metal pool in the heart। অর্থাৎ এই তোমার এখানে উপর থেকে যখন আয়রনটা রিডাকশন হবে, আয়রন হয়ে গেল, লিকুইড হয়ে গেল, সে আস্তে আস্তে যখন পাস করবে, তখন দেখা যাচ্ছে স্ল্যাগের লেয়ারের মধ্য দিয়ে, যেহেতু স্ল্যাগ তো লাইটার দেন আয়রন, তো আয়রনটা স্ল্যাগের উপর পড়ে স্ল্যাগের মধ্য দিয়ে পাস করে তোমার এই নিচে চলে আসবে, অর্থাৎ এই হার্টের একদম লোয়ার লেয়ারে চলে আসবে। আসার সময় তখন তো একটা ইন্টারাকশন হবে স্ল্যাগের সাথে, তখন তোমার এই সিলিকনটা মেটালে ঢুকে পড়তে পারে, আয়রনের সাথে আয়রনে ঢুকে পড়তে পারে, এই কথাটাই বলতে। এবং রিঅ্যাকশনস গুলো কি বলছে, টু রিঅ্যাকশনস আর এখানে যেটা দেখানো হচ্ছে যে SiO can form when the coke burns before towards and its ash silica is reduced। হ্যাঁ, মানে এখানে বলা হচ্ছে যে আমরা আমরা এর আগে তোমরা দেখছো যে সিলিকার সোর্স কি, সিলিকা কোথা থেকে আসতে পারে বলো? স্যার সিলিকা কোথা থেকে আসতে কোকের সাথে, বলো? কোকের সাথে স্যার, হ্যাঁ, মেইনলি কি কোকের সাথে? এর সাথেও আসে স্যার, মানে ওর আর কোক দুটো মিলেই আসে কি। আবার গ্যাং মেটেরিয়ালের সাথে আসে না? কোকের সাথে পার্সেন্টেজ বেশি না? গ্যাং মেটেরিয়ালে বেশি। হ্যাঁ, মানে অর্থাৎ ওরের সাথে বেশি। কিন্তু তোমার এই হাই টেম্পারেচারটা তো হচ্ছে যে তোমার এই জোনে, বেরি বা টোয়ার্স এর এই জোনে। এখন এখানে তো তোমার কোক বার্ন করছে না, তুমি যে অক্সিজেন সাপ্লাই দিচ্ছ, কোকেও তোমার অ্যাশ থাকে, সে অ্যাশের মধ্যে সিলিকা থাকে।
বেসিক্যালি সেই সিলিকাটাই এখানে তোমার কার্বনের সাথে, যেহেতু হাই টেম্পারেচার, কার্বনের সাথে রিয়েকশন করে SiO হবে। কথাটি বুঝছো? এই কথাটাই বলতেছে। দ্য রিয়েকশন ক্যান অলসো টেক প্লেস ভায়া, বলা হচ্ছে যে এরপরে তো তোমার কার্বন মনোক্সাইড হয়ে উপরের দিকে উঠতে থাকলো, ওই যে গ্যাং এর যে সিলিকা আসতেছে, অথবা এখান থেকে কিছু সিলিকা আছে, কার্বন মনোক্সাইড পেয়ে গেলে এই যে পরের রিয়েকশনটা হবে। কথা কি বুঝছো? প্রথম হচ্ছে যে এখানে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাশের সিলিকা, এবং অ্যাশের সিলিকা কিছু মানে সরাসরি ডিরেক্ট কার্বন দিয়ে এখানে এভাবে হতে পারে, আবার এই সিলিকার সাথে কার্বন মনোক্সাইডের রিয়েকশন করে এই SiO গ্যাস হবে। এই গ্যাসটা আবার ডিরেক্ট রিডাকশনের মাধ্যমে কার্বনের সাথে রিয়েকশন করে এই তোমার এই সিলিকা আসবে। এখানে যেটা দেখাচ্ছে যে সিলিকা গ্যাস ফর রিয়েকশনে দ্য অ্যাবজর্পশন অফ সিলিকন বাই আয়রন ইন দ্য বোস অকার SiO প্লাস আয়রন। তাহলে যেটা দেখা গেল যে যখনই এখানে এই সিলিকা গ্যাসটা হবে, আয়রন ড্রপলেট নিচের দিকে নামতেছে, তখন দেখা যাবে যে এই আয়রনের সাথে রিয়েকশন এটা আয়রন অক্সাইড হয়ে যাচ্ছে, যে লিকুইড আয়রনের একটা অংশ, এবং এই সিলিকনটা আয়রনের ভিতরে ঢুকে পড়ছে। কথা কি বুঝছো? আবার দেখা যাবে যে এই আয়রন অক্সাইড এখানে যেহেতু প্রচুর পরিমাণে এই এলাকায় এই জোনটাতে কার্বন মনোক্সাইড আছে, আবার এই আয়রন অক্সাইড আবার কার্বন মনোক্সাইডের মাধ্যমে রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে এখানে আয়রন হয়ে যাবে, আবার আয়রন হয়ে যাবে, এগেইন এটা আয়রন। হ্যাঁ, তার মানে যেটা দেখা গেল যে তোমার এখানে খেয়াল রাখতে হবে যে সিলিকন কোন জোনে, এখান থেকে লক্ষণীয় কি সিলিকন কোন জোনে, অর্থাৎ ব্লাস্ট ফার্নেসের কোন জোনে সিলিকনটা মেটালের মধ্যে ঢুকবে এবং কয়ভাবে ঢুকতে পারে, এবং তার রিয়েকশন গুলা কিভাবে সহজ, এখানে সহজভাবে বলা হলো। এবং বই তুমি দেখবে লেকচার মেটেরিয়াল অনেক কিছু লেখা আছে, অত কিছু দরকার নেই, তুমি এখানে যেভাবে আছে এটাকে একটু এক্সপ্লেন করে একটু ভালোভাবে তোমরা শিখে নেবে। বলা হচ্ছে কোথায়, বলে সিলিকন কন্টেন্ট ইন আয়রন রিচেস ম্যাক্সিমাম এট অ্যাবাভ দ্য টোয়ার্স। এই টোয়ার্স যেটা আছে যে এখানে এই টোয়ার্স এর উপরে সিলিকনটা তোমার আয়রনের মধ্যে তোমার ম্যাক্সিমাম হবে। এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। তখন বলো যে একটা এখানে দুটো রিয়েকশন হয়, সেকেন্ড রিয়েকশনটা কি হয় দেখো, আজকে আমি বলে দিচ্ছি এই কারণে আজকে একটু কম পড়াবো, তোমরা পড়তে পারো না দেখে আমি নিজে এক্সপ্লেন করতেছি। টু, এবার দেখো সিলিকা অফ দ্য স্ল্যাগ ক্যান বি রিডিউসড বাই কার্বন containing liquid iron passing through or in contact with the hard slag. তাহলে সিলিকা অফ দ্য স্ল্যাগ ক্যান বি রিডিউসড বাই কার্বন containing লিকুইড আয়রন। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে তুমি হাঁটতে যখন আয়রনটা ড্রপলেটটা চলে আসতেছে, সে রিডিউস হয়েছে এবং রিডিউস হয়েছে কোকের মধ্যে দিয়ে আসতেছে, আসলে তো এখানে কোনো ফাঁকা নাই, এখানে প্যাকড। এগুলা তুমি ধরো যদি তুমি এভাবে চিন্তা করতে পারো যে বালি, একটা বালি রাখো, বা হ্যাঁ একটা বালির কন্টেনারে রাখো, এবং ওই কন্টেনারের বটমে তুমি যদি একটু কিছু একটু ছিদ্র করে দাও, আর উপর থেকে যদি পানি তুমি ঢেলে দাও, তাহলে দেখা যাবে কি বালির ফাঁক দিয়ে দিয়ে নিচে একসময় কি পানি আসতে থাকবে না? আমার কথা শুনতে পাচ্ছ? আসতে থাকবে কিনা? এখানেও লিকুইড আয়রনটা এভাবে ধরো টোয়ার্স কি থাকবে, এখানে সলিড কোক থাকবে টোয়ার্স এর উপরে, এখানে তুমি তো কোক উপর থেকে আসতেছে, এখানে পুরা কোকটা কিন্তু বার্ন হবে না, এখানে একটা মাস থাকবে, আমরা দেখবো পরে। কোক তো থাকতে হবে, তা নাহলে উপরের চার্জ গুলার লোড কে নিবে, কথা বুঝো নি? কিন্তু কিন্তু এর গ্যাপ দিয়ে চলে আসতেছে তোমার লিকুইড মেটালটা এবং স্ল্যাগটা। স্ল্যাগও যেহেতু লিকুইড, আয়রনও যেহেতু লিকুইড, দুটোই তোমার হাঁটতে চলে আসতেছে হাঁটতের উপর, হাঁটতের উপর, এবং কোক বেড যেটা আছে তার মাঝখানে সে স্ল্যাগটা ভাসতে থাকে, আর আয়রন লিকুইড আয়রনটা নিচে থাকে। যেটা বলা হচ্ছে যে যখন এটা কার্বন স্যাচুরেটেড আয়রন, তখন যেহেতু কোকের মধ্যে দিয়ে আয়রনটা আসতেছে, তখন সে কার্বন নিতে থাকবে, স্যাচুরেটেড অবস্থা থাকবে, এবং সেখানে সিলিকা তো থাকবেই, সিলিকা আছে, এই সিলিকাটা তখন লিকুইড আয়রনের মধ্যে ঢুকে পড়বে, কার্বনটা কিছুটা কমে যাবে। এখন দেখো এই এখানে একটা ফিগার দেখানো হলো, স্ল্যাগ সলিউশন এজ এ ফাংশন অফ বেসিসিটি। হ্যাঁ, এই বেসিসিটি পড়ে আসছে, এদিকে বেসিসিটি বাড়ছে, আর এদিকে হচ্ছে যে সিলিকন অর্থাৎ
তোমরা আগের মতো এটা সিলিকন বাড়লে সিলিকা কমবে এরকম একটা এখানে বেসিসিটি পাওয়ার জন্য অ্যালুমিনিয়ামের পার্সিয়াল 2.5 ডিফারেন্স হচ্ছে একটু টেম্পারেচার সেটা হচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি দাঁড়ালো যে ভেরিয়েশনটা বেসিসিটির সাথে তোমার যেটা এখানে দেখাচ্ছে এদিকে হচ্ছে বেসিসিটি, এদিকে হচ্ছে সিলিকন পার্সেন্টেজ ইন মেটাল ডিস্ট্রিবিউশনটা, এটা কিসের সাথে ভেরি করা হচ্ছে প্যারামিটার টেম্পারেচার, এই সিস্টেমটা টেম্পারেচার যেটা করা হচ্ছে ইকুইলিব্রিয়ামের এই মেটাল স্ল্যাগ সিলিকন ডিস্ট্রিবিউশনের টেম্পারেচার 1500 ডিগ্রি সেন্টিগ্রেড কনস্ট্যান্ট ধরা হয়েছে। আর এখানে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম পার্থক্য করা হয়েছে যাতে বেসিসিটি চেঞ্জ হয়। আর একটা হচ্ছে তোমার এই ওখানে যে প্রেসার আছে সেই প্রেসারটা, অর্থাৎ ফার্নেসের ভিতর যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড এই প্রেসারটা কম এবং বেশি। কম্পেয়ার করে যেটা দেখতেছে যে ডিস্ট্রিবিউশনটা এদিকে অবশ্যই বুঝতে পারতেছে যে উপরের দিকে গেলে বোঝা যাবে যে সিলিকনটা মেটালে বেড়ে যাওয়া। এখানে তুমি কাপটা দেখতে তোমার মেটাল বাড়ছে না কমছে ছবি দেখে কথা প্রচন্ড কাটতেছে, শুনতে পাচ্ছি কিছুই শুনি না স্যার, বুঝতেই পারতেছি না কি বলতেছেন আর কি। হ্যাঁ আমরা হারাই গেছি স্যার, সাউন্ড কম শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে? না স্যার, কথা মাঝে মাঝে কেটে যায় একেবারে, পরে স্যার আমরা কিছুই শুনি না আর কি, পুরো হারাই গেছি স্যার আমরা। মানে কথা স্যার এভাবে কাটতেছে যে মানে পুরো একটা লাইন বুঝতে পারতেছি না। তোমরা এখন শুনতে পাচ্ছ? জি স্যার, কিন্তু মানে মাঝে মাঝে তো কাটে আর কি, এই জন্য বলতেছি। এটা ওইটা নেটওয়ার্কের জন্য, তো আসলে কিছু করার নেই। এখন শুনতে পাচ্ছ কিনা? আমি আপলোড দিয়ে দিব, আমি এটা রেকর্ড করতে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমি বলতেছিলাম যে তোমরা আমি যে ডায়াগ্রামটা যে একটু এক্সপ্লেন করলাম, এক্সপ্লেন না মানে কি বুঝাতে চাচ্ছে বুঝানো না, এখানে কি কি দেওয়া আছে ইনফরমেশন সেটা আমি বললাম। এটা তোমরা শুনছো যে এক্স এক্সিসে বেসিসিটি দেওয়া আছে, আর ওয়াই এক্সিসে হচ্ছে যে টোটাল যে সিলিকা সেখান থেকে সিলিকন কি পরিমাণে, এটাকে সিলিকন ডিস্ট্রিবিউশন বলা হয়, সিলিকন ঢুকবে মেটালে এই জিনিসটা দেওয়া আছে। এবং এখানে বললাম যে ভিতরে তিনটা কার্ভের মধ্যে ভেরিয়েশন যেটা হলো অ্যালুমিনিয়ার দুটো কার্ভ হচ্ছে যে অ্যালুমিনিয়ার পার্সেন্টেজ অর্থাৎ বেসিসিটির অ্যালুমিনিয়ার পার্সেন্টেজ দেখানো হলো 10% আর 20% ছিল স্ল্যাগের মধ্যে। আরেকটা হচ্ছে যে প্রেসার, ওইখানে কার্বন মনোক্সাইড যে উপরে রিয়েকশনটা দেখো 3.33, এই রিয়েকশনে যেটা দেখা যাচ্ছে যে প্রেসারের যে ডিফারেন্স হচ্ছে, যে প্রেসারের 1 2.5, হ্যাঁ এই প্রেসারটা ডিফারেন্সের সাথে কি চেঞ্জ হচ্ছে। এখন আমার প্রশ্ন ছিল, তোমরা যেটা শুনতে পাওনি, যে সিলিকন ডিস্ট্রিবিউশন বেসিসের সাথে দুটো প্যারামিটার, একটা হচ্ছে অ্যালুমিনিয়া বাড়ার সাথে সাথে অথবা প্রেসার বাড়ার সাথে সাথে কিভাবে ভেরি করতেছে, এটা কি ছবি দেখে কি এক্সপ্লেন করতে পারবা? শুনতেছো আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। কেউ কি ছবি দেখে এক্সপ্লেন করতে পারবা যে ধরো বেসিসিটি বাড়ার সাথে সাথে তোমার যদি অ্যালুমিনিয়াম বেশি থাকে অ্যালুমিনিয়াম কম থাকে তাহলে সিলিকন ডিস্ট্রিবিউশনটা বাড়বে না কমবে? এটা বলতে পারার কথা। সিলিকনটা বাড়বে আর কি স্যার, কারণ ওই রিঅ্যাকশন মানে কি বাড়লে বাড়বে বলো, কার সাথে বাড়বে? মানে বেসিক প্রোডাক্ট যদি বাড়ায় আর কি স্যার, ওটা স্যার বেসিক না, বেসিসিটি বলো, বেসিক প্রোডাক্ট বাড়াইলে সিলিকন বাড়বে? ভালো করে দেখো তো। কমবে স্যার। কমবে না?
মানে তিনটা গ্রাফ এই শোনো, তিনটা তিনটা যে লাইন দেখা যাচ্ছে, এই তিনটা লাইন তো একটা জিনিস ইন্ডিকেট করতেছে যে বেসিসিটি বাড়ার সাথে সাথে সিলিকন ডিস্ট্রিবিউশন যে কন্ডিশনই হোক না কেন বাড়বে না কমবে? কমবে 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 না? এই সবাই কি কথা বলতেছে না কেন? জি স্যার, কমবে কমবে কমবে। একটা তো হ্যাঁ, একটা তো এই ব্যাপারে তো ক্লিয়ার, তাই না? বেসিসিটি বাড়ার সাথে সাথে সিলিকন ডিস্ট্রিবিউশনটা কি হবে? কমবে। কমবে স্যার, কমবে। হ্যাঁ কমবে, ফিগার দেখে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা এখন দেখো, এরপরে তুমি অ্যালুমিনিয়াম বাড়ার সাথে সাথে কি হয়, প্রেসার বাড়ার সাথে সাথে কি একটা আচ্ছা বুঝছো না? অ্যালুমিনিয়াম বাড়ার সাথে সাথে কি হবে, তোমার কমবে। অ্যালুমিনিয়াম বাড়লে কি হবে, বেসিসিটি কি হবে, বেড়ে যাবে না কমবে? বাড়বে স্যার, বাড়বে। বাড়া উচিত স্যার, বাড়া উচিত। অ্যালুমিনিয়াম মেইনলি স্যার, অ্যালুমিনিয়াম মেইনলি তো স্যার মানে অ্যালুমিনিয়াম বাড়লে অ্যাসিডিক কমে যাবে স্যার। কমবে অ্যালুমিনা অ্যাসিডিক। হ্যাঁ অ্যালুমিনিয়াম অ্যাসিডিক। এখন দেখো এই যে তাহলে তোমরা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা বুঝেছো যে বেসিসিটির সাথে সাথে সিলিকন ডিস্ট্রিবিউশনটা কি হবে। এখন প্র্যাকটিক্যালি দেখা গেল এটা তো ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম। তো এই ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে তোমার হিসাব করে দেখেছি এখানে তোমার টেক্সটবুকে আমি তোমাদেরকে যেটা দিব সেখানে পাওয়া প্রায় কত পার্সেন্ট বলি, এখানে আমি মেনশন করিনি। এটা বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম এটা দেখা যাচ্ছে 4 থেকে 10% তোমার সিলিকন আসার কথা। খেয়াল করো কথা কি বুঝছো, যে কন্ডিশন আছে। কিন্তু প্র্যাকটিক্যালি ব্লাস্ট ফার্নেসে আমরা যেটা পেয়ে থাকি 1.5, 1.6, 1.3 এরকম এই রেঞ্জের মধ্যে। কথা কি বুঝছো? তাহলে কি ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম থেকে যেটা দেখাচ্ছে সেটা অনেক কম না এখানে প্র্যাকটিক্যালি যেটা তুমি পাচ্ছ? ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম বলে যে ক্যালকুলেশন করে যেটা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামে পাওয়া যায় যে 4 থেকে 10%। তাহলে সেখানে তুমি প্র্যাকটিক্যালি পাচ্ছ, এখানে এই কথাটার পাশে লেখা আছে যে equilibrium silicon content is several fold higher than that is really found in the blast furnace. তাহলে blast furnace metals silicon দেখো, blast furnace metal silicon plays to at equilibrium due to কি জন্য হচ্ছে, এই যে কেন ভেরিয়েশনটা হচ্ছে এখানে কারণটা এক্সপ্লেইন করতেছে যে এটা ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করতে পারে না। কি জন্য? ডিউ টু দ্য স্লো রিঅ্যাকশন রেট। এখানে যে রিঅ্যাকশন রেট কনসিডার করে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা ড্র করা হলো, আনা হলো, সেই রিঅ্যাকশন রেটটা তোমার প্র্যাকটিক্যালি ব্লাস্ট ফার্নেসের মধ্যে আসে না। না আসার কারণে ওই পরিমাণে তোমার সিলিকন আয়রনের মধ্যে আসে না, এবং আসার দরকার নেই, আমরা ওইটা চাইও না। হ্যাঁ, কি করা হয় এই জন্য বলা হচ্ছে ফলোইং অ্যাজাম্পশনস আর কি বলা হচ্ছে সিলিকন রিডাকশন কি জন্য বাই কি জন্য অ্যাজাম্পশন গুলো ধরে নিচ্ছে। তাহলে এই যে রিঅ্যাকশন রেট কেন স্লো হচ্ছে বলতেছে যে সিলিকন রিডাকশন বাই কার্বন ইজ স্ল্যাগিশ। যদিও এখানে যে রেটে হওয়ার কথা ছিল এই রেটে হচ্ছে না। কেন হচ্ছে না বলা হচ্ছে যে স্ল্যাগিশ। আর একটা হচ্ছে কার্বন মনোক্সাইড বিং এ গ্যাস ফেজ রেজ দ্য এভাপোরেশন প্রেসার। ওই যে কার্বন মনোক্সাইড যে পার্শিয়াল প্রেসার বাড়লে কি হয়ে যায়, সিলিকন কমে যায় না? কমে যায় কিনা সিলিকন? কথা শুনতেছো আমার? এই কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তাহলে কমে যাওয়াতে যে কার্বন মনোক্সাইডের যে পার্শিয়াল প্রেসার সেটা বলা হচ্ছে যে এটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে কি হয়, তোমরা দেখছো যে এর আগে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামে এমনি দেখছো যে সিলিকনের ডিস্ট্রিবিউশন অর্থাৎ সিলিকন মেটালে আসাটাও কমে যায়। আয়রন মে নট বি স্যাচুরেটেড উইথ কার্বন বিফোর এন্টারিং দ্য স্ল্যাগ লেয়ার। বলা হচ্ছে যে অনেক সময় যদি কার্বন যদি স্যাচুরেশনে না আসে তাহলে সিলিকার সাথে কার্বনের রিঅ্যাকশনটা কমে যাবে। এখানে কার্বনের আয়রনের মধ্যে কার্বনের অ্যাভেলেবিলিটি বেশি হতে হবে। অ্যাভেলেবিলিটি বেশি হলে তখন সে যখন আয়রনটা নেমে আসবে থ্রু স্ল্যাগ, তখন যেটা বলা হচ্ছে যে সে তখন সিলিকার সাথে রিঅ্যাকশন করে সিলিকন মেটালে ঢুকে পড়বে। কিন্তু যদি কার্বন কম থাকে তখন তো রেটটা কমে যাবে। তো সেই জন্য যেটা বলা হচ্ছে যে এইসব কারণে প্র্যাকটিক্যালি ওরা এজিউম করতে অ্যাজাম্পশন গুলো ধরে নিচ্ছে যে তোমার প্র্যাকটিক্যালি কি হচ্ছে, এই ব্লাস্ট ফার্নেসে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম তুলনায় সিলিকন ইনটেকটা বা সিলিকন কন্টেন্টটা কম হবে। এখানে এই সিলিকনের এই যে রিঅ্যাকশনটা বেসিক রিঅ্যাকশন হিসেবে ধরা হয়েছে, তোমরা দেখতেছো এটা যেটা বলা হচ্ছে যে এই রিঅ্যাকশনটা যদি বেসিক রিঅ্যাকশন ধরা হয়, এই রিঅ্যাকশনটা যদি বেসিক রিঅ্যাকশন ধরা হয় তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে তোমার ফ্রি এনার্জি
এটা তবে তোমরা এটা জানো যে রিঅ্যাকশন কিভাবে লেখে, এটা তো অনেক আগে থেকে তুমি কেমিস্ট্রিতে পড়ে আসছো। এই যে এগুলা পড়ে এসেছে, যেটা দেখা যাবে যে ফাইনালি এটাকে তুমি সিম্পল করে এই যে KSI যেটা সেটাকে এইভাবে এক্সপ্রেস করা যায় ফর দিস সিস্টেম। তারপর বলা হচ্ছে যে কার্বন স্যাচুরেটেড আয়রনে তোমার অ্যাক্টিভেশন এনার্জি অফ কার্বন এটা 1 হয়, আর এটার ভ্যালু গামা প্রাইম এস এর ভ্যালুটা 15, এটা এই সিস্টেমের জন্য। তাহলে তোমার যখন অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফরমেশন যদি হয় তাহলে তোমার রিলেশনটা দ্বারা হচ্ছে এরকম, ওই যে ডিস্ট্রিবিউশন বাম পাশে যে ডিস্ট্রিবিউশনটা, যে পার্সেন্টেজ অফ সিলিকন পি, তারপর হচ্ছে যে এটা হচ্ছে তোমার এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ সিলিকা। এখানে দেখো এই এখানকার রেশিও যেটা। এখন তুমি যদি প্রেসারটা যদি এখানে কি বলে এটা ফিক্স করতে পারো বা কনস্ট্যান্ট করতে পারো, এটার সাথে এই রিলেশনটা তোমার চলে আসবে আর কি। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে যে এটাকে সিম্পল এই রিঅ্যাকশন এই ইকুয়েশন থেকে তাহলে তুমি এটাকে সামনে রেখে তুমি কি বলতে পারো, the dependence of silicon distribution between the metal and slag on the slag basicity can be found from the KSI, এই যে KSI কথা বলা হচ্ছে, at any given temperature and gamma silica values for various viscosity ratios, মানে এই viscosity ratio সাথে সাথে গামা সিলিকার ভ্যালুটা কমতে থাকে। Three important factors are immediately obvious from figure 3.1.2 and equation 3.35। 3.1.2 আমি বলি এটা এখানে দেওয়া নেই, এটা হচ্ছে যে আয়রন অক্সাইডের সাথে কার্বনের যে রিঅ্যাকশনটা আছে না, তোমরা এর আগে দেখে আসছো না, ওই রিঅ্যাকশনটার কথা বলতেছে। আয়রন অক্সাইডের সাথে কার্বনের যে রিঅ্যাকশন তোমরা এর আগে পড়ছো না, ডিরেক্ট ইয়াতে যে রিডাকশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইকুয়েশনটার কথা বলতেছে। আর একটা 3.35 তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, বলা হচ্ছে যে টেম্পারেচার কি হচ্ছে যে ফর অবটেইনিং সিলিকন লো সিলিকন আয়রন, যে আগের কথাটা এক্সপ্লেইন করতেছে, টেম্পারেচার দ্য লোয়ার দ্য টেম্পারেচার দ্য লোয়ার দ্য KSI, এই যে এখানে যে এই তোমার এটার সাথে যে রিলেশনটা করতেছে, ল্যাব টেম্পারেচার যদি লোয়ার হয় KSI লোয়ার হবে, হ্যান্স দ্য লোয়ার দ্য সিলিকন ইন আয়রন। যদি KSI এর ভ্যালুটা যদি লোয়ার হয় তাহলে সিলিকন আয়রনে লোয়ার হবে। এই যে তুমি ইকুয়েশন দেখলাম বেসিসিটি and increase in the lime silica ratio of the slag decreases, বলা হচ্ছে যে এই গামার ভ্যালুটা কমাই দিলে হ্যান্স সিলিকন ডিস্ট্রিবিউশনটা তুমি কম পাবা, অর্থাৎ সিলিকনটা কম পাবা। এবার প্রেসারের সাথে রিলেশন আসো, and increase in কার্বন মনোক্সাইড প্রেসার। এখানে এই পাশে এটা আছে না, এটা যদি এই পাশে আসে এটা ইনভার্স হয়ে যাবে না? রিভার্স হবে কিনা কথা বলো? রিভার্স হবে। তাহলে কি দাঁড়াবে, প্রেসার যদি বাড়বে তাহলে সিলিকন ডিস্ট্রিবিউশনটা কমে যাবে কিনা, and increasing partial pressure of carbon monoxide decreases the distribution ratio, অর্থাৎ এই রেশিওটা কমে যাবে। hence operation with high top pressure may assist in lowering of the ratio, অর্থাৎ এই হাই টপ প্রেসার যদি হয় ব্লাস্ট ফার্নেসে, তখন দেখা যাবে যে তোমার সিলিকন রিকভারিটা ইন মেটাল কমে যাবে, অর্থাৎ রেশিও কমা মানে কি সিলিকন ইন মেটাল কমে যাবে। কথাটা কি আসলে এই জিনিসটাই। তাহলে প্রথম আমরা কি দাঁড়ালো এই স্লাইড গুলোতে আমরা যেটা পড়লাম, মূল কথা যেটা দাঁড়ালো, প্রথম হচ্ছে যে এই সিস্টেমে আয়রন অক্সিজেন সিলিকন কার্বন, এই সিস্টেমে তোমার দুভাবে সিলিকন তোমার মেটালের মধ্যে আসতে পারে। প্রথম রিঅ্যাকশনটা ছিল এরকম যে এই স্ল্যাগের সাথে ওখানে স্ল্যাগ না মানে অ্যাশের মধ্যে সামান্য সিলিকন যদি যেগুলো থাকে যেগুলো কম, সেটা ডিরেক্ট কার্বনের সাথে রিঅ্যাকশন করে এভাবে তোমার ওই SiO গ্যাস হবে, গ্যাস হয়ে তারপর সিলিকাতে কনভার্ট করে মেটালে ঢুকবে। তারপর সেকেন্ড যে রিঅ্যাকশনটা এটাই বেশি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এটাকে ডিটারমিনিং ধরা হচ্ছে, যে বলা হচ্ছে যে এখানে তোমার আয়রন ড্রপলেট যখন স্ল্যাগের মধ্যে দিয়ে পাস করতে থাকবে আস্তে আস্তে, তখন সিলিকনটাকে রিকভার করে সিলিকন রিডাকশন হবে, হয়ে এটা মেটালের ভিতরে ঢুকে পড়বে। তো ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম দেখানো হলো, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল যে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামে ওই এনভায়রনমেন্টে যে পরিমাণ সিলিকা থাকার কথা প্র্যাকটিক্যালি ব্লাস্ট ফার্নেসে কম পাওয়া যায়। কেন কম পাওয়া যায় সেখানে কিছু অ্যাজাম্পশন এখানে বললো। ফাইনালি তোমার এই ইকুয়েশনের মাধ্যমে এনে এটার সাথে টেম্পারেচার ভেরিয়েশনের কারণে কি হচ্ছে, নেসেসিটি চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে, প্রেসার ভেরিয়েশনের কারণে কি হচ্ছে, এই জিনিসগুলা বলা হচ্ছে। আমরা আজকে এই পর্যন্ত শেষ, কয়টা বাজে এখন? 52। আজকে এই পর্যন্ত আমরা শেষ করি। আজকে যেহেতু তোমরা পড়ো না আর বেশি আগাবো না, বাকি দিন তোমরা যেটা হচ্ছে যে বাকি স্লাইডটা তোমরা পুরোটা পড়ে আসবা, হ্যাঁ, পড়ে এসে তখন আমরা ওই দিন পুরোটা ডিসকাস করবো। তোমরাই ওই দিন এটা বলো। আমাদের ফার্স্ট সিটির সিলেবাসটা কত পর্যন্ত যাবে?
মানে প্রথম যে সিডিটা নিবেন ওটার সিলেবাসটা কতটুকু পর্যন্ত থাকবে? স্ল্যাকটা শেষ হোক। আচ্ছা স্ল্যাক পর্যন্ত তাহলে। হ্যাঁ ঠিক আছে। স্ল্যাকটা শেষ হোক। হ্যাঁ স্ল্যাকটা শেষ হোক। আচ্ছা এখন তোমাদের ভিতর অ্যাবসেন্ট কে কে আছে একটু বলো তো। অ্যাবসেন্ট একটু চেক করুন। ওর বেসে কে কে আছে বলো প্রেজেন্ট। Sir, 15 batch 32. 15 32 Sir, 16 batch roll 14. হ্যাঁ 16 batch roll 14, sir. 16 14 Sir, 15 batch 22. 17. 15 22 Sir, roll 17. 15 17 Yes, sir. 15 17 Sir, 15 22. হ্যাঁ এটা তো লিখলাম। 12 19 হ্যাঁ 12 19 12 বেসের 19। জি তুমি এর আগে ক্লাস করোনি? জি না স্যার। এখন থেকে রেগুলার করবা তো, তাহলে অ্যাটেন্ডেন্স রিট আসবে না। তো 45 আর 28 অ্যাবসেন্ট। 45 আর 28 বাকি সব আছে। স্যার বাকি সব আছে। টোটাল প্রেজেন্ট কত জন? 49 কি মাস পরে কি কেউ কি ঢুকছে নাকি? কত তোমাদের 45 আর 29? হ্যাঁ 28 স্যার 28। 28 আছে তো সবাই। দেখো তুমি এর বাইরে কাউকে নাই কিন্তু বলছো এরকম কিছু কিনা? 2 জন অ্যাবসেন্ট। টোটাল কতজন রেজিস্ট্রেশন করছে? 51 নাকি না 50? আমাদের তো স্যার 3 জন পার্মানেন্ট অ্যাবসেন্ট, ওই জন্য আর কি স্যার হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা। সিনিয়রটি 5 জন আর স্যার আমি তোমাদের স্যার আলাদা আর কি মানে আমি বড় ভাই আছে। তোমাদের প্রেজেন্সের লিস্টে দেখতেছি তোমাদের এখানে যারা পার্টিসিপেট করছো। এখানে 1 2 3 4 5 6 7 7 নাই। হ্যাঁ 7 পার্মানেন্ট অ্যাবসেন্ট। 7 কি পার্মানেন্ট অ্যাবসেন্ট? না স্যার আছে। এখানে দেখাচ্ছে না, তাহলে কি আউট হয়ে গেছে নাকি সে? নাম দিয়ে সেভ করেন। ও 7 8 9 10 11 12 13 14 15 16 16 পার্মানেন্টলি অ্যাবসেন্ট। 16 আছে কৌশিক? 16 ছিল একটু আগেই, এখন আবার আচ্ছা 16 এখন তাহলে নাই, মানে আউট হয়ে গেছে। তো 18 স্যার পার্মানেন্ট অ্যাবসেন্ট। পার্মানেন্ট অ্যাবসেন্ট। 20 20 23 পার্মানেন্ট অ্যাবসেন্ট। পার্মানেন্ট অ্যাবসেন্ট। আচ্ছা 23 29 31 30 32 স্যার নাম দিয়ে সেভ করা আমার মনে হয়, ও কথা বলতেছিল তো রেগুলার। স্যার আছে তো স্যার। 41 41 41 এর নাম দিয়ে সেভ করা। 42 হ্যাঁ দেখলাম। 43 43 আছে। 43 ছিল না স্যার, না স্যার 43 অ্যাবসেন্ট, তাহলে আমি একটু মিস করছি স্যার, সরি স্যার। আমি স্যার রোল 7 স্যার। আমি স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, তো আমার হচ্ছে শুধুমাত্র নাম লেখা আর কি পার্টিসিপেন্ট। না অসুবিধা নেই, এখানে অ্যাবসেন্ট লো 7 তো অ্যাবসেন্ট দেওয়া হয় না। 43 আছে, 43 অ্যাবসেন্ট। 43 কোন ক্লাসে করতেছে না? মানে স্যার ও মানে প্রায় সময় স্যার ক্লাস মিস দেয় এরকম আর কি। আগে থেকেই? জি স্যার আগে থেকেই মানে জি স্যার হ্যাঁ এরকম। এবার না সব সময়? মানে স্যার প্রায় সময়ই করে এরকম, দেখছি আর কি। ও আচ্ছা আচ্ছা।